জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার। জানাবো বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুল সহ 56 জনকে অব্যাহতি। এদিকে মামলা দিয়ে প্রতিপক্ষ দমনের চেষ্টা করছে সরকার, বলছেন জিএম কাদের। জানিয়ে দেব ভাত না জোটার দেশে হাঁসের মাংস বিলাস শোভনীয় নয়, বলছেন আলাল। জানাবো অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে, বলছেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার প্রকাশ করা হতে পারে। মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনায় বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে উল্লেখ করে তিনি আরো বলেন, চূড়ান্ত পরিকল্পনার পরে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুল সহ 56 জনকে অব্যাহতি। রাজধানীর রমনা থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 56 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ। মামলার অভিযোগে বলা হয়, 2023 সালের 28 অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা আসেন। এ সময় তারা যানবাহনে ক্ষতি সাধন ও পুলিশের কাজে বাধাগ্রস্ত প্রদান করেন। এ ঘটনায় একই বছরের 31 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 55 জনের নাম উল্লেখ করে রমনা থানার এসআই আওয়াল এই মামলা করেন। 2024 সালের 21 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন হাসান আদালতে পৃথক দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে মির্জা ফখরুল সহ 56 জনকে অব্যাহতির আবেদন করা হয়। পরবর্তীতে গত বছরের 18 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি দেন। একই সঙ্গে বিস্ফোরণ আইনের চূড়ান্ত প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। মামলা দিয়ে প্রতিপক্ষকে দমনের চেষ্টা করছে সরকার, বলছেন জিএম কাদের। যাকেই সরকারের কঠিন প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদেরকেই মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। এভাবেই সাধারণ মানুষকে দমন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দাগী আসামি ও খুনিদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে অসহায় ও নিরাপদ মানুষের জেলখানায় আটকে রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে মিথ্যা মামলার বিষয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাজনৈতিক কারণে যাদের আটক করা হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু যারা গ্রেফতার হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, সনাতন ধর্মের মতে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, যাতে সমাজে সুশাসন থাকে, আর সুশাসন থাকলেই মানুষের আত্মায় শান্তি মেলে। এখন আমাদের দেশে চলছে দুষ্টের পালন আর শিষ্টের দমন। যে সমাজে সংখ্যালঘুরা নিরাপত্তা বোধ করে না, সেই সমাজকে সভ্য সমাজ বলা যায় না। তিনি বলেন, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়িত্ব এই সরকারকেই নিতে হবে। আপনারা সুন্দরভাবে দেশ চালাতে না পারলে দায়িত্ব থেকে সরে যান। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। দেশকে ভালোর দিকে না নিতে পারলেও খারাপের দিকে নেবেন না। তিনি বলেন, দেশে দুর্নীতি কমেনি। আমরা দেখি দেশ এখন দুর্নীতি সাম্রাজ্যে পরিণত হয়েছে। সর্বময় দুর্নীতির বিরুদ্ধে কোনো দৃশ্যমান অ্যাকশন নেই। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন না নিলেও নিরপরাধ এবং সাধারণ মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে অ্যাকশন নিচ্ছে। তিনি বলেন, কিছুদিন আগে একজন অবসরপ্রাপ্ত সচিব অভিযোগ করেছেন অন্তত সরকারের 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে। অভিযোগ করেছেন পোস্টিং দিয়ে, পদোন্নতি দিয়ে এবং বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে ওই উপদেষ্টারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। আরও অভিযোগ করেছেন, টাকা ছাড়া দেশে কোনো কাজই হয় না। তিনি বলেন, অনেক উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি যে তারা অত্যন্ত সৎ,
কিন্তু তাদের ডিপার্টমেন্টে যদি হরিলুট চলে তাহলে উপদেষ্টা কি দায় এড়াতে পারেন? প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী যারা বর্তমান সরকারের নিয়োগদাতা বা অভিভাবক তাদের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইংরেজ দার্শনিক ও রাজনীতিবিদ লর্ড অ্যাটনের একটি বিখ্যাত বক্তব্য হলো, ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যায় এবং সর্বময় ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে দুর্নীতিগ্রস্ত করে। তিনি বলেন, আমরা শান্তি চেয়েছিলাম, আমরা একটি সুন্দর দেশ চেয়েছিলাম। আমরা অভিযোগ পাচ্ছি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, হিন্দুদের ওপর আগে অত্যাচার ও নির্যাতন চলেছে। তখন তারা একটি জায়গায় বিচার চাইতে পেরেছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে তারা আশ্বস্ত হতে পারত। এখন হিন্দু সম্প্রদায় বিচার চেয়ে আশ্বস্ত হতে পারছে না। মানুষ যতটা অত্যাচারিত তার চেয়ে কয়েক গুণ বেশি ভীত ও সন্তুষ্ট। তিনি বলেন, এখন যাকে তাকে আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে নির্যাতন করায় যেন কোনো অপরাধ নেই। হিন্দু সমাজে যারা দেশ ত্যাগ করে ভারতে গেছেন তারা বাধ্য হয়েই গেছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের ভাইদের দেশে রাখতে পারেনি। প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রামে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা সাহসিকতার সঙ্গে অংশ নেয়। হিন্দুদের প্রতি বর্তমান সরকার ও তাদের সঙ্গীদের দৃষ্টিভঙ্গির আমরা প্রতিবাদ করি। হিন্দু সহ সকল সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা দ্বিধা করব না। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করে হলেও অধিকার আদায় করতে হবে। হিন্দুদের যৌক্তিক আন্দোলন সংগ্রামে আমরা তাদের আগের মতোই পাশে থাকব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে। জাতীয় পার্টির যেসব নেতার কারণে দেশের মানুষ আমাদের দোসর বলে আখ্যা দেয়, সেই নেতারাই এখন সরকারের সঙ্গে যোগাযোগ করতে জিএম কাদের বাহিনী জাতীয় পার্টি গড়তে চায়। আমি সরকারের সকল অপকর্মের সমালোচনা করছি, তাই সরকারের একটি অংশ জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদের লাঙল প্রতীক দিতে চাচ্ছেন বলে আমাদের দল থেকে বহিষ্কৃত নেতারা বলে বেড়াচ্ছেন। আমাদের সৌভাগ্য জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে, কিন্তু ভাড়াটে লোকজন নিয়ে এবং গণতন্ত্র অমান্য করে কাউন্সিল করলেই দলের নেতৃত্ব পাওয়া যায় না। নির্বাচন কমিশনের কাছে আমরাই জাতীয় পার্টি হিসেবে নিবন্ধিত। দলীয় ফোরামে কথা না বলে তারা বহিষ্কৃতদের একত্রিত করে সরকারের একটি অংশের সহায়তায় জিএম কাদের বিহীন জাতীয় পার্টি গড়তে চাচ্ছে, যা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। ভাত না জোটার দেশে হাঁসের মাংস বিলাস শোভনীয় বলছেন আলাল। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস বিলাস আমাদের কষ্ট দেয়। আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩০০ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কি চাইছে, পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারা তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলেছে। বরিশাল ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আলোচনা করেন আলাল। তিনি বলেন, যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্কতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ, সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে, যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা চাইব ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক, কারণ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে বলছেন প্রেস সচিব। সরকারি এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতির সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে যারা অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনীতিক ভিসা পাসপোর্ট ব্যবহার করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সঙ্গে করেছি। এই চুক্তি 5 বছরের জন্য করা হবে। এর ফলে যারা অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারাও বাংলাদেশ সফর করতে পারবেন কোনো ভিসা ছাড়াই। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে। চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বৃহস্পতিবার বেলা 11টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। এর আগে মঙ্গলবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।